আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম কে তোর আমার চেয়ে আপন গল্পের পার্ট 14। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফোনে থাকা লোকটি বলল, হ্যালো রিদি, তুমি কেমন আছো? তুমি আর আমাকে একবারও ফোন দিলে না। তখন মিম বুঝতে পারে যে সে ভুল করে তার ফোনের সাথে রিদির বেডের পাশে থাকা ফোনও নিয়ে এসেছে। তখন মিম বলল, হ্যালো, আপনি কে বলছেন? কলে থাকা লোকটি বলল, এটা রিদির নাম্বার না, রিদি কোথায়? মিম বলল, আপনি রিদির কি হন? আর রিদি তো এখন হাসপাতালে। তখন কলে থাকা লোকটি বলল, হাসপাতালে মানে? তার কি হয়েছে? মিম তখন বলল, আপনি কে বলছেন আর আপনি রিদির কি হন? তখন কলে থাকা লোকটি বলল, আমি রিদির স্বামী। আসলে 1 মাস আগে আমাদের মাঝে ডিভোর্স হয়, আর তার কিছুদিন পরে সে আমার উপর রাগ করে দেশে চলে আসে। তারপর থেকে তার পরিবারের সাথে কথা হলেও তার সাথে আর কোনো কথা হয়নি। আর আজ আপনার থেকে শুনছি সে হাসপাতালে। মিম তখন বলল, সে 3 দিন হলো হাসপাতালে আছে। তা আপনার নাম কি? কলে থাকা লোকটি বলল, জি, আমার নাম নাইম। তা সে এখন কেমন আছে? মিম তখন বলল, তবে একটু অসুস্থ। নাইম বলল, ওকে আমার কথা বলিয়েন প্লিজ, আর আমি খুব তাড়াতাড়ি সেইখানে যাব। নাইমের এসব কথা শুনে মিম একটু নিশ্চিত হলো যে রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু রাফিকে এখন সে কি করে বোঝাবে সে তাকে কত ভালোবাসে? এদিকে আমি ঋতুকে নিয়ে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিলাম, কিন্তু হঠাৎ করে ঋতু আমাকে বলে উঠল, আচ্ছা, আপনি আপনার নামটা বললেন না যে? আমি তেমন কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে বললাম, আমার নাম জেনে কি হবে? ঋতু বলল, তাও জেনে রাখলাম। আমি বললাম, সময় হলে এমনিতেই জানতে পারবেন। আমি যাই তাহলে এখন। ঋতু বলল, আপনি আবার কবে আসবেন? আমি বললাম, তা ঠিক বলতে পারবো না, তবে আপনার কোনো অসুবিধা হবে না। আমি আগামী 7 দিনের সকল খরচ আমি এইখানে দিয়ে রেখেছি, আপনি চিন্তা করবেন না। এই বলে আমি সেইখান থেকে চলে যাই। তারপর রোদেলার বাবার কাছে যাই। রোদেলার বাবা আমাকে দেখে বলল, এই তো তুমি দেখি চলে এসেছো, তা সব কাজ করতে পেরেছো তো? আমি বললাম, জি, সব কাজ করেছি। রোদেলার বাবা বলল, ভালো। তা শুনো, আমি কিছুদিন এখানে থাকবো না। আসলে মেয়ের বাড়ি থেকে অনেক করে বলেছে, এইবার তাদের সাথে যেতেই হবে। আমি বললাম, জি স্যার, ভালো তো। রোদেলার বাবা বলল, তবে তুমি তোমার মতো করে কিন্তু সব কাজ করে যাবে, বুঝলে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি সেদিনকার মতো কাজ করে হঠাৎ রিদির কথা মনে পড়ে, কারণ সে তো এখনো হাসপাতালে আছে। আর মিম যদি তার কোনো কিছু করে ফেলে, তারপর আমি হাসপাতালে যাই। এদিকে মিমকে এবার উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে সাজিদ, কারণ মিমের সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সে এসব কথা ভাবছে আর মদ খাচ্ছে। তখন সাজিদ ভাবতে থাকে যে এবার যদি মিম সত্যি তার কথা মতো না চলে, তাহলে সে মিমের সত্যি কিছু একটা করবে। এদিকে অনেক রাত হলে সাজিদ এবার মিমদের বাড়ি যাওয়ার জন্য বের হয়, কিন্তু অনেক পরিমাণে মদ খাওয়ার কারণে সাজিদ নিজেকে ঠিক করে হাঁটতে পারছে না। তাও সে অনেক কষ্ট করে মাতাল হয়েই সামনের দিকে এগিয়ে গেল। আর একসময় সে তার গাড়ি করে মিমদের বাড়িতে যাওয়ার জন্য যায়। তখন মিমদের বাড়িতে আর কেউ জেগেছিল না, কিন্তু সাজিদের মা তখনও জেগেছিল। আর সাজিদকে দেখে বলল, তুই এসব কি শুরু করেছিস? সাজিদ বলল, কেন, আমি আবার কি করলাম? সাজিদের মা বলল, কি করিসনি? তুই নাকি মিমের সাথে কি না কি করেছিস, আর এখন বলছিস তাকে নাকি বিয়ে করতে পারবি না। সাজিদ বলল, তুমিও না মা, কি যে বলো? সাজিদের মা বলল, যা বলবি ভালো করে বল। মিমের মা তো আজ অনেক কথাই বলল। কি হয়েছে আমাকে বল, তুই মিমের সাথে কি করেছিস আর কি যেন ভিডিও করেছিস? তুই যদি এটা করতে পারিস তাহলে কিন্তু খারাপ হয় না। সাজিদ বলল, আহা মা, তুমিও না কি যে বলো, কিছু করতে পারলেই তো বলবো। সাজিদের মা বলল, কি বলছিস? সাজিদ বলল, আসলে তুমি যে ভিডিওর কথা বলছো সেটা মিমের নয়। সাজিদের মা বলল, মিমের নয় মানে কি বলছিস এসব? আমি কতই না ভাবলাম যদি সেই ভিডিও মিমের হয় তাহলে সেটা দিয়ে মিমের বাবাকে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নেওয়া হবে, আর তুই এখন এসব বলছিস? সাজিদ বলল, আসলে মা, আমিও তোমার মতো ঠিক এই কথাই ভেবেছিলাম তাকে ব্যবহার করে ফেলে দিব, আর ওর বাবার টাকা পয়সা সব আমার নামে করে নিব। আর সে অনুযায়ী সব প্ল্যানও রেডি ছিল। কিন্তু সাজিদের মা বলল, কিন্তু কি? সাজিদ বলল, কিন্তু সেই দিন মিমের জন্মদিনের দিন
আমি ওর খাবারে ঘুমের ওষুধ মেশালে সে ঘুমিয়ে পড়লেও আমি যখনই তার সাথে ওইসব কাজ করতে যাচ্ছিলাম তখন হঠাৎ সে জেগে যায়। আর পরে তার সাথে জোর করেও আমি আর ওইসব কাজ করতে পারিনি। সাজিদের মা বলল, তাহলে ওই ভিডিও কিসের? তখন সাজিদ বলল, ওর সাথে ওইসব না করতে পারলেও সে অনেকটা ঘুমের অবস্থায় ছিল। পরে সে তার রুমের দরজা আটকে দিলে আমি আর কিছুই করতে পারিনি। কিন্তু পরে ভেবে দেখলাম তার সাথে কিছু না করতে পারলেও এই সুযোগটাকে কাজে লাগানো যাবে। সাজিদের মা বলল, মানে কি সুযোগ লাগিয়েছিলি? সাজিদ বলল, পরে আমি অন্য একটি মেয়ের সাথে ওসব কাজ করে তা ভিডিও করে একটু ভালোভাবে এডিট করে তা মিমকে দেখাই। আর মিমও তখন নিরুপায় হয়ে সেই ভিডিওটায় বিশ্বাস করে নেয় যে সেটাই তার ভিডিও। সাজিদের মা বলল, তুই না একটা কাজও যদি ভালোভাবে করতে পারিস তবে তোর মাথায় যে শয়তানি বুদ্ধি দেখছি তাতে মনে হয় কাজ হবে। সাজিদ বলল, তা তো সব তোমার কাছ থেকে শেখা। সাজিদের মা বলল, তা দেখি তো কেমন ভিডিও বানিয়েছিস, এই নাও দেখো। এই বলে যখনই সাজিদ তার পকেটে হাত দেয় তখন সে দেখতে পারে যে তার পকেটে তার মোবাইল নেই। সাজিদের মা বলল, কি হলো দেখা। সাজিদ বলল, ভিডিও তো ফোনে ছিল কিন্তু ফোন তো এখন খুঁজে পাচ্ছি না। সাজিদের মা বলল, কি বলছিস এইসব? ফোন নেই মানে? তাহলে কি হবে? সাজিদ বলল, মনে হয় তখন রাস্তায় মদের বোতল মনে করে ফেলে দিয়েছি। সাজিদের মা বলল, ইস রে, কি একেবারে গুণোদর কাজ করেছিস। এখন মিমের পরিবার থেকে কিভাবে সব কিছু হাসিল করব? সাজিদ বলল, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি ফোনটা কোথায় পড়লো। সাজিদের মা তখন বলল, কি বুদ্ধি, এখনো তোর জন্য মানুষ রাস্তায় ফোনটা রেখে যাবে? সাজিদ তখন ভাবতে থাকে, তাহলে সে এখন কি করবে? মিমের আসল ভিডিও না হলেও এটা দিয়ে মিমকে ভালোই হাত করেছিল, কিন্তু এখন কি হবে? তখনই সাজিদের মনে পড়ে গেল যে তার ফোনটা তো লক করা ছিল, আর তার ফোনের লক খোলা এতটাও সহজ নয়। তার মানে সে এখনো তার ফোন পেতে পারে। এদিকে আমি দিদিকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় একটা ফোন পড়ে থাকতে দেখি। আমি চারদিকে তাকিয়ে দেখি আশেপাশে তো কেউই নেই। তখন আমি সেই ফোনটা নিয়ে নিলাম। হাতে নিয়ে দেখি ফোনটা অনেক দামি ছিল, আইফোন 12 প্রো ম্যাক্স। কিন্তু এত দামি ফোন কার হতে পারে? তখন আমি ভাবলাম, এইটা তো আমার জন্য অনেক বড় সুযোগ। এমনিতে আমার কোনো ফোন ছিল না, আর আমার কাছে আর তেমন কোনো টাকাও নেই। কিন্তু তখন হলো সমস্যা, ফোনে তো লক দেওয়া আছে, আর এইসব ফোনের লক খোলাও এতটা সহজ নয়। তখন আমি ভাবলাম, এই ফোনের লক যেভাবে হোক আমাকে খুলতে হবে। তাই আমি সেই ফোনে থাকা 2টি সিমই রাস্তায় ফেলে দিলাম, আর ভাবলাম আমার জন্য এমন সুযোগ আর আসবে না। কারণ যার ফোন তার অনেক টাকা, তার উপর মায়া দেখিয়ে কোনো লাভ নেই। তখন রাত 12টার মতো বাজে। তখন সামনের বড় বড় মোবাইলের দোকানগুলো অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা দোকান খোলা ছিল। তাই সেই দোকানে গেলাম আর ফোনটি তাকে দিয়ে বললাম লক খুলতে। দোকানদার বলল, এই ফোন কি আপনার নিজের? আমি বললাম, হ্যাঁ। কোনো সমস্যা? আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। দোকানদার বলল, আরে ভাই, এত ভয় পাচ্ছেন কেন? দেখেই তো বোঝা যাচ্ছে এটা কোথাও পেয়েছেন বা চোরাই ফোন। চিন্তা করবেন না, সারাদিন কত এমন যায় আসে, আর আপনি এত ভয় পাচ্ছেন। আমি বললাম, বুঝতেই যখন পেরেছেন তখন না হয় খুলে দিন। দোকানদারটি বলল, খুলেই তো দিতে পারি, কিন্তু তার জন্য 1000 টাকা দিতে হবে। আমি বললাম, এত টাকা কেন ভাই? দোকানদারটি বলল, এমনিতেই চোরাই ফোন, তার উপর মাঝরাত, একটু বেশি না দিলে কি হবে? আমি বললাম, আচ্ছা দিব, 1000 টাকায়, এবার খুলেন। এরপর 30 মিনিট ফোনের লক খুললে আমি দোকানদারকে টাকা দিয়ে ফোনটি নিয়ে যাই। তখনই আমি সরাসরি হাসপাতালে যাই। তখন আমি দেখতে পাই দিদি ঘুমাচ্ছে, আর হাসপাতালে তেমন কেউ নেই, এমনকি মিমও নেই। পরে আমি একটি জায়গায় বসে সেই ফোনটি দেখতে থাকি, আর একটা সময় গ্যালারিতে গিয়ে দেখতে পাই এটা তো সাজিদের ছবি। তার মানে কি এটা সাজিদের ফোন? তারপর আমি আরেকটু ফোনটা নিয়ে দেখতে গেলে একটা ভিডিও দেখি। তারপর সেই ভিডিওটা ছাড়লেই আমি দেখতে পাই এটা তো সাজিদ আর মিমের অন্তরঙ্গ অবস্থার ভিডিও। এই ভিডিও দেখে আমি যেন আকাশ থেকে পড়ি। মিমের সাথে সাজিদের এমন দৃশ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আমি হঠাৎ খেয়াল করি যে এটা তো মিম নয়। ভিডিও শুরুর কিছু অংশ মিম থাকলেও এইটা তো অন্য কারোর ছবি, যেখানে মিমের একটু এডিট করা হয়েছে। তার মানে এটা কি সাজিদের সাথে মিমের অন্তরঙ্গ দৃশ্য, নাকি সাজিদের এডিট করা ভিডিও, যার জন্য মিম তার কথায় বাধ্য হয় আর তার সাথে এমন ব্যবহার করে।
এদিকে রোদেলাও এখনো রাফির কথা ভুলতে পারছে না। তখন রাফির ভাই হৃদয়কে দেখে বলে উঠল, তোমার বাবা নাকি তোমার নামে সবকিছু লিখে দিচ্ছে? হৃদয় বলল, তাছাড়া আর কি বা করবে, আমি তো তার একমাত্র ছেলে। আর এমন করে কেন বলছো? তুমি তো এইসবের মালিক হবে। রোদেলা বলল, তা ঠিক, তবে আমার মনে হয় সব সম্পত্তি আমাদের নেওয়া ঠিক হবে না। হৃদয় তখন বলল, কি বলছো এইসব? সব নেওয়া ঠিক হবে না মানে? রোদেলা তখন বলে ওঠে, মানে তেমন কিছু না, এখন সব সম্পত্তি নেওয়ার কি দরকার? বাবা মাও কি ভাববে? তারা বেঁচে থাকতেই সব সম্পত্তি তোমার হয়ে যাবে। হৃদয় তখন বলল, তোমার কথাই তো তা আমার মনে হচ্ছে না, তুমি কি বলতে চাচ্ছ? তখনই কে যেন হৃদয়কে ফোন দিল। আর যে হৃদয়কে ফোন করেছিল সে যা হৃদয়কে বলল তা পাশ থেকে রোদেলা কান আড়ি পেতে শুনতে পেয়ে অবাক হয়ে গেল। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর নেক্সট পার্টের জন্য এখনই লাইক কমেন্ট করে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।